আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের আমাদের দ্বিতীয় লেকচার। আজকে আমরা পড়ব আমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং এর লেকচার নাম্বার 2। তো লেকচার নাম্বার 2 এ কি আছে? লেকচার নাম্বার 2 আমরা আজকে আলোচনা করব ডেটা ট্রান্সমিশন মেথড। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ডেটা কমিউনিকেশন কি এবং কমিউনিকেশন কি এবং ব্যান্ডউইথ সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব ডেটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে। ডেটা ট্রান্সমিশন মেথড কত প্রকার এবং কি কি। তো আমরা প্রথমেই আসি ডেটা ট্রান্সমিশন মেথড কি। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে একটি নেটওয়ার্কিং সিস্টেমে 5টি উপাদান প্রয়োজন। তার মাঝে ছিল একটি প্রেরক এবং আরেকটি প্রাপক। তো প্রেরকের কাছ থেকে প্রাপকের কাছে ডাটা কি কি পদ্ধতিতে যেতে পারে। এখানে সংজ্ঞায় লেখা আছে একটি কম্পিউটার হতে অন্য কম্পিউটারে ডাটা ট্রান্সমিশন হওয়ার প্রক্রিয়ার পদ্ধতি বা সিস্টেমকে ট্রান্সমিশন মেথড বলা হয়। তো ডাটা ট্রান্সমিশন মেথড আসলে দুই প্রকার, একটা হলো প্যারালাল ট্রান্সমিশন আর একটা হলো সিরিয়াল ট্রান্সমিশন। তো প্যারালাল ট্রান্সমিশনটা কি? প্যারালাল ট্রান্সমিশন হলো যখন প্রেরকের কাছ থেকে কোনো ডাটা বা তথ্য গ্রাহকের কাছে বা প্রাপকের কাছে অনেকগুলো লাইনের মাধ্যমে সিমেলটেনিয়াসলি বা একই সাথে প্রেরিত হয়, তখন সেটাকে প্যারালাল ট্রান্সমিশন বলা হয়। সাধারণত কম্পিউটারের ভিতরে সিপিইউ থেকে র্যাম, র্যাম থেকে সিপিইউ বা খুব কাছাকাছি কোথাও অতি দ্রুত ডাটা ট্রান্সফার করার জন্য প্যারালাল ট্রান্সমিশন পদ্ধতিটি ব্যবহার করা হয়। তো এটাকে আমরা আমাদের দেশে এখন 4 লেন, 6 লেন, 8 লেনের রাস্তা আসলে তুলনা করা যেতে পারে। আর সিরিয়াল ট্রান্সমিশনকে আমরা সিঙ্গেল লেনের সাথে তুলনা করতে পারি। একই সাথে যেখানে 4 লেনের রাস্তায় 4টি গাড়ি চলতে পারে, 8 লেনের রাস্তায় 8টি গাড়ি চলতে পারে, ঠিক একইভাবে প্যারালাল ট্রান্সমিশনে সাধারণত 8, 16, 32, 64 লাইন থেকে থাকে। তো একই সাথে তখন 8টি অথবা 16টি অথবা 32টি অথবা 64টি বিট একই সাথে পার হতে পারে। তো অপরদিকে আরেকটি ট্রান্সমিশন সিস্টেম আছে, সেটার নাম হলো সিরিয়াল ট্রান্সমিশন। সিরিয়াল মানে আপনারা বুঝতেই পারছেন নাম দেখে। সিরিয়াল মানেই হলো একের পর এক। সাধারণত যখন একটি লাইনের মাধ্যমে প্রেরকের কাছ থেকে ডাটা গ্রাহকের কাছে যায় তখন সেটাকে সিরিয়াল ট্রান্সমিশন বলা হয়। সাধারণত প্যারালাল ট্রান্সমিশন কাছাকাছি জায়গায় হয়ে থাকে, প্যারালাল ট্রান্সমিশন অনেক বেশি ব্যয়বহুল। কিন্তু প্যারালাল ট্রান্সমিশনের কিছু সুবিধা আছে, সেটা হলো অনেক দ্রুত কমিউনিকেশন করা যায়। একটি ক্লক পালসে সাধারণত 8, 16, 32 অথবা 64টা বিট পার হতে পারে। অন্যদিকে দূরবর্তী কোথাও, দূরে কোথাও ডাটা পাঠানোর জন্য প্যারালাল ট্রান্সমিশন যে সিস্টেম বা ব্যবস্থাটা সেটা উপযোগী না। ফলে আমাদের কি করতে হয়? সিরিয়াল ট্রান্সমিশন, একের পর এক বিট একটার পর একটা অনেক দীর্ঘ পথে যেখানে পাড়ি দিতে পারে বা পাঠানো যায়, সেটা হলো সিরিয়াল ট্রান্সমিশন। তো প্যারালাল ট্রান্সমিশনে যেটা হয়, প্যারালাল ট্রান্সমিশনে সাধারণত অনেক বেশি ব্যয়বহুল হওয়ার কারণে এবং অনেক কমপ্লেক্স হওয়ার কারণে সাধারণত আমরা ইন্টারনেটের জগতে আমরা এখন সিরিয়াল ট্রান্সমিশন সিস্টেম ব্যবহার করি। তো এখন আমরা পড়বো যে সিরিয়াল ট্রান্সমিশন আসলে কত প্রকার। তো বিট সিঙ্ক্রোনাইজেশন বলে একটা কথা আছে, যা আমরা জানি যে কোনো প্রেরক যদি কোনো ডাটা বা তথ্য পাঠায়, গ্রাহক সেটা ঠিকঠাক ভাবে পাইলো কিনা বা পেলো কিনা, সেটা এক ধরনের ক্লক দিয়ে নিয়ন্ত্রণ করা হয়, হিসাব করা হয়। তো যে কোনো ডেটা পাঠানোর সময় সিগন্যাল বিট ও ডেটা বিট গুলোর মধ্যে সমন্বয়ের জন্য ব্যবহৃত পদ্ধতিকে বিট সিঙ্ক্রোনাইজেশন বলে। বিট সিঙ্ক্রোনাইজেশনের উপর ভিত্তি করে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন আবার 3 প্রকার। আমরা আগে কি পড়েছি যে ডেটা ট্রান্সমিশন হলো সাধারণত 2 প্রকার, একটা হলো প্যারালাল, একটা হলো সিরিয়াল। তো এখন আমরা দেখছি যে সিরিয়াল ট্রান্সমিশনটাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন, একটা হলো সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন, আর একটা হলো আইসোক্রোনাস ট্রান্সমিশন। এই যে আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে ডাটা ট্রান্সমিশন মেথডের একটা হলো প্যারালাল, একটা হলো সিরিয়াল, এবং সিরিয়ালকে আমরা 3টি ভাগে ভাগ করেছি, একটি অ্যাসিঙ্ক্রোনাস, একটি সিঙ্ক্রোনাস এবং আরেকটি হলো আইসোক্রোনাস। আমরা চলে যাচ্ছি যে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন মেথডটা আসলে কি।
এখানে সংজ্ঞায় লিখে আছে যে ট্রান্সমিশন সিস্টেমে ডেটা প্রেরকের কাছ থেকে ডেটা গ্রাহকের কাছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়, তখন তাকে আইসোক্রোনাস ট্রান্সমিশন বলা হয়। তো এখানে আমরা একটি নতুন শব্দের সাথে পরিচিত হচ্ছি, সেটা হলো ক্যারেক্টার। তো ক্যারেক্টার জিনিসটা কি, যে আমরা জানি এ বি সি ডি অথবা 1 2 3 এই সবগুলাই কি একটি করে ক্যারেক্টার। তো আমরা যদি আমাদের কিবোর্ডে এ চাপি অথবা বি চাপি, যেটা আমরা মনিটরে দেখতে চাই, তখন কি হয়, সেটা কিবোর্ড থেকে সিপিইউ এর মধ্যে যায়, সিপিইউ থেকে মনিটরে গিয়ে আমাদেরকে সেই অক্ষর বা সেই সংখ্যাটা দেখায়। কিন্তু আমরা জানি যে কম্পিউটার বা কম্পিউটারের সিপিইউ এ বি সি ডি এগুলো কোনো কিছু সে বোঝে না, সে শুধু কি বোঝে, 0 এবং 1 ছাড়া সে অন্য কোনো ভাষাই বোঝে না। ফলে কি করতে হয়, আমরা যখন কিবোর্ডে এ চাপি তখন এই কিবোর্ডের এটাকে 0 1 এগুলা কি একটি করে বিট, 8টি বিটে কনভার্ট করে সিপিইউ, কনভার্ট করে সেটা আবার যখন মনিটরে দেখায় তখন সেটা আবার আমাদেরকে ক্যারেক্টারের মাধ্যমে দেখায়। তো অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনটা হলো এমন, এই ট্রান্সমিশন সিস্টেমে ডাটা যখন প্রেরিত হয় তখন ক্যারেক্টার বাই ক্যারেক্টার সেটা গ্রাহকের কাছ থেকে প্রেরকের কাছে যায়। তো এখানে দেখেন অ্যাসিঙ্ক্রোনাস এর কিছু বৈশিষ্ট্য এখানে লেখা আছে, যে প্রেরক যে কোনো সময় ডেটা ট্রান্সমিট করতে পারে এবং গ্রাহক তা গ্রহণ করতে পারে। তার মানে হলো প্রেরকের কাছ থেকে গ্রাহকের কাছে এটা একটা ডেডিকেটেড লাইন। এটা ইন্টারভাল মানে যে সময় কখন পাঠাইলাম, কতক্ষণ পরে একটা ডাটার পরে আরেকটা ডাটা পাঠাবো, এটা নির্দিষ্ট কোনো টাইম ডিউরেশন নাই। এটার সাথে আপনি তুলনা করতে পারেন, আমরা যে কিবোর্ডে যখন আমরা কিবোর্ড থেকে যখন আমরা ডাটা পাঠাই সিপিইউ, এটা আসলে একটা উৎকৃষ্ট উদাহরণ অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমের। তো পরে আরেকটি বৈশিষ্ট্য হলো প্রতি ক্যারেক্টারের শুরুতে একটি স্টার্ট বিট এবং শেষে একটি বা দুটি স্টপ বিট ট্রান্সমিট করা হয়। একটি ক্যারেক্টারের পর আরেকটি ক্যারেক্টার ট্রান্সমিট হবার সময় মাঝখানে বিরতি সমান হয় না, যেটা আমরা একটু আগেই বললাম, যে এখানে ইন্টারভালটা টাইম ডিউরেশনটা সমান হয় না। হ্যাঁ, যখন ইচ্ছা সেটা পাঠানো যায়। তাহলে আমি কিছু একটা টাইপ করছি, তাই না? তো এক একজন মানুষের টাইপিং স্পিড নিশ্চয়ই সমান না, কারো টাইপিং স্পিড অনেক দ্রুত, কারোটা অনেক স্লো, তাই না? বা অনেক কিছু টাইপ করার পরে আমি অন্য কোনো কিছু একটা ভাবছি, তারপর আমি আবার টাইপ করা শুরু করছি। তার মানে কি, যে আমাকে নির্দিষ্ট কোনো স্পিডে টাইপ করতে হচ্ছে না। তো এটা একটা অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের একটা বড় বৈশিষ্ট্য। আরেকটা হলো ইনস্টলেশন খরচ অত্যন্ত কম এবং জটিল সার্কিট ছাড়াই বাস্তবায়ন করা যায়। অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন সাধারণত কিবোর্ড থেকে আমরা যখন ডাটা ট্রান্সফার করি কোথায়, সিপিইউ এর মধ্যে, তখন সাধারণত আমরা এটা ব্যবহার করি। তারপরে অ্যাসিঙ্ক্রোনাস এর কিছু সুবিধার কথা এখানে লেখা আছে। একটি হলো অল্প করে ডেটা পরিবহনের পরিবেশে যেমন ইন্টারনেট, এই পদ্ধতি বেশি উপযোগী। প্রেরক যে কোনো সময় ডেটা পাঠাতে পারে এবং গ্রাহক তা গ্রহণ করতে পারে। প্রেরকের কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, ইনস্টলেশন খরচ অত্যন্ত কম। তো এখানে যে গ নাম্বারটা আছে, প্রেরকের কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইস প্রয়োজন হয় না, এটার মানে হলো আমি যখন এ বি সি ডি টাইপ করি এটা ইনস্ট্যান্ট, যেহেতু ওই লাইনটা একদমই ফ্রি থাকে, ফলে আমাকে অপেক্ষা করতে হয় না। ফলে আমি যখন টাইপ করি তখনই সেটা সিপিইউ তে চলে যায়, ফলে আমার আলাদা কোনো স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, যেটাতে আগে স্টোর করতে হবে পরে পাঠাতে হবে। আমরা যখন সিঙ্ক্রোনাসে যাব তখন আমরা দেখব যে আলাদা একটা স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হচ্ছে, বাফারের প্রয়োজন হচ্ছে, কারণ সেখানে অনেকগুলো ডাটা জমা হয়ে থাকে, কারণ যেহেতু একটা লাইনে যেতে হবে, তাই না? আমরা দেখেছি যখন একটা সিঙ্গেল লাইন, কোনো একটা রাস্তা যখন একটা সিঙ্গেল লাইনে থাকে তখন সেখানে অনেক জ্যাম থাকে, অনেকগুলা গাড়ি পিছনে আটকে থাকে, আমাদের একটার পর একটা যেতে হয়, তাই না? তো সেটা আমরা সিনক্রোনাস দেখবো। তো অ্যাসিনক্রোনাস এর কিছু অসুবিধা আছে, সেই অসুবিধাগুলা কি? এটা হলো সিনক্রোনাস ট্রান্সমিশনের তুলনায় এর দক্ষতা অনেক কম, এটা ট্রান্সমিশনের গতি অপেক্ষাকৃত কম এবং মাইক্রোওয়েভ বা স্যাটেলাইটের মাধ্যমের ক্ষেত্রে অত্যন্ত ব্যয়বহুল। ফলে সাধারণত আমরা অ্যাসিনক্রোনাস আমরা কম্পিউটারের কাছাকাছি কিবোর্ড বা কাছাকাছি কোথাও ব্যবহার করি। আর সিনক্রোনাস ট্রান্সমিশন সাধারণত আমরা দূরবর্তী কোথাও ডাটা পাঠানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো এখানে সংজ্ঞায় লিখে আছে যে ট্রান্সমিশন সিস্টেমে ডেটা সমূহকে ব্লক আকারে ভাগ করে প্রতিবার একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়, তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। তো অ্যাসিনক্রোনাস সাথে সিনক্রোনাসের আমরা প্রথমেই সংজ্ঞাতে একটি পার্থক্য পেয়ে গেলাম, সেটা হলো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা ট্রান্সফার হয়, আর সিনক্রোনাস ট্রান্সমিশনে ডাটা ট্রান্সফার হয় কিভাবে, ব্লক আকারে, ব্লক অথবা
ফ্রেম আকারে ট্রান্সমিশন হয়। আসলে এই ডাটা ট্রান্সমিশন যে মেথড বা পদ্ধতি, এটা একটি জটিল প্রক্রিয়া। আমরা যদি এই জটিল প্রক্রিয়া ডিপলি বুঝতে চাই, তাহলে আমাদের আসলে এই ছোট ক্লাসে সম্ভব না। আমরা পরবর্তীতে যখন আমরা কলেজে লাইভ ক্লাস নিব, তখন যতটুকু সম্ভব বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আমরা আজকে এখানে যা লিখে আছে আপাতত সেগুলোই পড়ছি। তো সিনক্রোনাস এর বৈশিষ্ট্য আছে কিছু, সেগুলো হলো ডাটাকে ব্লক আকারে ট্রান্সমিট করা হয়, আমরা আগেই বলেছি। অ্যাসিনক্রোনাস এ ক্যারেক্টার আকারে ট্রান্সমিট করা হয়, আর এখানে ফ্রেম অথবা ব্লক আকারে ট্রান্সমিট করা হয়। প্রতিটি ক্যারেক্টার হবে না, এখানে আসলে প্রতিটি ব্লকের শুরু এবং শেষে স্টার্ট এবং স্টপ বিটের প্রয়োজন হয় না। হ্যাঁ, আমরা কি দেখেছিলাম যে আমরা যখন অ্যাসিনক্রোনাস এ পাঠাই, তখন প্রতিটি ক্যারেক্টারের শুরুতেই একটি স্টার্ট বিট এবং একটি স্টপ বিটের প্রয়োজন হতো, যেটা সিনক্রোনাস ট্রান্সমিশন ক্ষেত্রে হয় না। পরপর দুটি ব্লক ট্রান্সমিট হওয়ার মধ্যবর্তী সময় সমান হয়। আমরা আগে কি পড়েছিলাম যে প্রতিটি ক্যারেক্টার একটার পরে একটা যাওয়ার যে মধ্যবর্তী সময়, সেটা অ্যাসিনক্রোনাসে সমান হয় না, কিন্তু সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রতিটি ব্লকের মাঝখানে যে ইন্টারভাল থাকে সেটা সমান হয়। প্রতি ব্লকের শুরুতে একটি হেডার এবং শেষে একটি ট্রেইলার ইনফরমেশন সিগন্যাল পাঠানো হয়। তো হেডার কি জিনিস, হেডারের ভিতরে কি থাকে, সেই সব বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। জেনে নেন যে আমরা যখন একটা করে ক্যারেক্টার পাঠাইতাম অ্যাসিনক্রোনাসে, তখন আমরা প্রথমে এবং শুরুতে একটি করে স্টার্ট বিট এবং স্টপ বিট পাঠাইতাম। এখানে স্টপ বিট এবং স্টার্ট বিটের পরিবর্তে একটি ব্লকের শুরুতে একটি হেডার এবং একটি ট্রেইলার যোগ করা হয়। তো সিনক্রোনাসের কিছু সুবিধা এবং অসুবিধা আছে। তো সিনক্রোনাসের সুবিধাগুলো হলো স্টার্ট এবং স্টপ বিট না থাকায় এবং অনবরত চলতে থাকায় এর গতি অনেক দ্রুত হয়। তো আমরা আগে কি পড়েছিলাম যে প্রতিটা ক্যারেক্টারের আগে একটা স্টার্ট বিট এবং একটা স্টপ বিট থাকে। আর এখানে একটা ব্লক হতে পারে 132 বিটের, 80 থেকে 132 বিট পর্যন্ত হতে পারে। তো একটা ব্লকের জন্য শুধুমাত্র একটা হেডার এবং একটা ট্রেইলার দরকার, আর ওখানে 8 বিটের জন্য প্রতিটা ক্যারেক্টারের জন্যই আমাদের একটা করে আলাদা স্টার্ট এবং স্টপ বিট যোগ করতে হতো। ফলে সিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে আমাদের এটা অনেক বেশি হয়, স্পিডটা অনেক বেশি হয়। হুম? প্রতিটি ক্যারেক্টারের শুরু এবং শেষে স্টার্ট এবং স্টপ বিটের প্রয়োজন হয় না। ক্যারেক্টারের পর টাইম ইন্টারভ্যালের প্রয়োজন হয় না। আমরা যেটা পড়েছিলাম যে এখানে কোনো টাইম ইন্টারভ্যাল থাকে না, একটার পরে একটা ট্রান্সমিট হতে থাকে। এর দক্ষতা সিনক্রোনাস ট্রান্সমিশনের চেয়ে অনেক বেশি, সময় তুলনামূলকভাবে কম লাগে। এর কিছু অসুবিধা আছে, সেই অসুবিধাগুলো কি? এটি অত্যন্ত তুলনামূলকভাবে ব্যয়বহুল অ্যাসিনক্রোনাসের চেয়ে, এবং এর সার্কিট অনেক জটিল। ফলে অ্যাসিনক্রোনাসের সাথে এটা হলো সিনক্রোনাসের পার্থক্য। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি যে আইসোক্রোনাস ট্রান্সমিশনে। আসলে আইসোক্রোনাস ট্রান্সমিশন হলো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন এবং সিনক্রোনাস ট্রান্সমিশনের একটা মিশ্রণ আসলে। এখানে সিনক্রোনাসের কিছু বৈশিষ্ট্য এবং অ্যাসিনক্রোনাসের কিছু বৈশিষ্ট্যকে এখানে কাজে লাগানো হয়। এটা সাধারণত আমরা যখন লাইভ ভিডিও পাঠাই কোথাও, লাইভ কোনো কিছু টেলিকাস্ট করি, তখন এই আইসোক্রোনাস ট্রান্সমিশন মেথডটা ব্যবহৃত হয়। তো এখানে সাধারণত ওই যে আমরা পড়েছিলাম যে ইন্টারভাল, অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে ইন্টারভেলটা আনলিমিটেড, এটার কোনো ঠিক নাই। সিনক্রোনাসের ক্ষেত্রে ট্রান্সমিশনটা একটা নির্দিষ্ট সময় পর পর হয়। আর আইসোক্রোনাসের ক্ষেত্রে এই যে মাঝখানের ইন্টারভালটা প্রায় শূন্যের কাছাকাছি নিয়ে আসা হয়। কেন? ধরুন যে আমরা একটা ভিডিও দেখাচ্ছি বা ভিডিও চ্যাট করছি, আমরা কি জানি ভিডিও আসলে কি অনেকগুলো ছবির সমষ্টি, তাই না? আমরা যদি দেখি যে প্রতি সেকেন্ডে আমরা যখন ভিডিও দেখি, তখন 30টা থেকে 60টা বা আরো বেশি ছবি প্রতি সেকেন্ডে দেখানো হয়। ফলে সেই যে ইন্টারভেল, সেটা এতই ছোট যে আমাদের চোখে আসলে ধরা পড়ে না। তো আইসোক্রোনাসের ক্ষেত্রে কি হয়, এই ইন্টারভেলটা একদম শূন্যের কাছাকাছি হয়। তো সাধারণত এটা আমরা কোথায় ব্যবহার করি? সাধারণত এটা ব্যবহার করি আমরা লাইভ কোনো ভিডিও প্রকাশের ক্ষেত্রে। আর অ্যাসিনক্রোনাস আমরা ব্যবহার করি সাধারণত কিবোর্ড থেকে কম্পিউটারে কোনো ডাটা পাঠানোর ক্ষেত্রে, এবং সিনক্রোনাস ব্যবহার করা হয় সাধারণত এই যে আমরা আধুনিক যুগে ইন্টারনেটের মাধ্যমে একটি ডাটা অন্য এক জায়গায় পাঠাই, সেটা আসলে আমরা সিনক্রোনাস ট্রান্সমিশন মেথডের মাধ্যমে পাঠাই। তো আশা করি আপনারা ডাটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে আমাদের যে ছোট্ট ক্লাস আজকে সেটা মোটামুটি বুঝতে পেরেছেন। তারপরে আপনারা আপনাদের বইটা ভালোভাবে পড়বেন, কারণ বইয়ে আরো বিস্তারিত ভাবে আলোচনা করা আছে। আমরা যদি এখানে বিস্তারিত বইয়ের সবকিছু লিখতে চাই, তাহলে আমাদের এই ভিডিওর দৈর্ঘ্যটা অনেক বড় হয়ে যাবে।
তারপরে আপনারা বই পড়ে যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে আমাকে জানাবেন, আমি পরবর্তীতে সেটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমরা শীঘ্রই আমাদের তৃতীয় লেকচার এই বিষয়ের উপরে নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।